হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজকে এই পর্বে তোমাদের দশম শ্রেণীর সমর কুমার মোদক ভূগোল বই থেকে প্রথম অধ্যায়ের এসিকিউ টাইপ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যার মান 3। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর, আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য কী? এর উত্তরে আবহবিকার ও ক্ষয়ীভবন বলে দুটোকে ভাগ করবে। 1 নম্বরে লিখবে আবহাওয়ার বিভিন্ন উপাদান যথা রোদ, বৃষ্টিপাত, উষ্ণতা, আর্দ্রতা প্রভৃতির প্রভাবে শিলার উপরের অংশে যে পরিবর্তন হয় তাকে আবহবিকার বলে। এই পরিবর্তন ভৌত বা রাসায়নিক যে কোনো রকমের হতে পারে। ক্ষয়ীভবনে 1 নম্বরে লিখবে প্রবাহমান নানা প্রাকৃতিক শক্তি যথা নদীপ্রবাহ, জলস্রোত, বায়ুপ্রবাহ, হিমবাহ প্রভৃতির মাধ্যমে ভেঙে যাওয়া শিলার টুকরো, বালি, মাটি ইত্যাদি অপসারণকে ক্ষয়ীভবন বলে। 2 নম্বর পয়েন্টে লিখবে বায়ুর উপাদানগুলি অর্থাৎ উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, তুষারপাত, বিভিন্ন গ্যাসীয় পদার্থ ইত্যাদির সম্মিলিত প্রভাবে আবহবিকার প্রক্রিয়া ঘটে থাকে। ক্ষয়ীভবনে 2 নম্বর পয়েন্টে লিখবে প্রবাহমান নানা প্রাকৃতিক শক্তি যথা নদীপ্রবাহ, জলস্রোত, বায়ুপ্রবাহ, হিমবাহ প্রভৃতির মাধ্যমে ক্ষয়ীভবন প্রক্রিয়া সম্পন্ন হয়। 3 নম্বর পয়েন্টে লিখবে আবহবিকারের ফলে চূর্ণীকৃত শিলার টুকরোর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব ছাড়া অপসারিত হয় না, নিজের স্থানে অবস্থান করে, আবহবিকারের সঙ্গে অপসারণযুক্ত নয়। 3 নম্বর পয়েন্টে ক্ষয়ীভবনে লিখবে ক্ষয়ীভবনের ফলে চূর্ণীকৃত শিলা অন্যত্র স্থানান্তরিত হয়, এক স্থানে থাকে না, অর্থাৎ ক্ষয়ীভবনের সঙ্গে অপসারণযুক্ত। 4 নম্বর পয়েন্টে লিখবে আবহবিকারের ফলে মূল শিলার ভিতরের স্তর উন্মুক্ত হয়ে পড়ে না। 4 নম্বর পয়েন্টে ক্ষয়ীভবনে লিখবে ক্ষয়ীভবনের ফলে মূল শিলার ভেতরের স্তর উন্মুক্ত হয়ে পড়ে। 5 নম্বর পয়েন্টে লিখবে আবহবিকার একটি সৃজনমূলক প্রক্রিয়া যা খুব ধীরে ধীরে ঘটে। ক্ষয়ীভবনের 5 নম্বর পয়েন্টে লিখবে ক্ষয়ীভবন একটি ধ্বংসাত্মক প্রক্রিয়া যা খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়। 6 নম্বর পয়েন্টে লিখবে আবহবিকারের ফলে শিলার মূল বৈশিষ্ট্য যেমন শিলার গঠন, খনিজের বিন্যাস, প্রকৃতি ইত্যাদির ব্যাপক পরিবর্তন ঘটে। 6 নম্বর পয়েন্টে লিখবে ক্ষয়ীভবনের ফলে ভূমিরূপের ব্যাপক পরিবর্তন ঘটলেও শিলার রাসায়নিক পরিবর্তন যেমন গঠন, খনিজের বিন্যাস, প্রকৃতি ইত্যাদি পরিবর্তন ঘটে না। 7 নম্বর পয়েন্টে লিখবে আবহবিকারের এক স্থির পদ্ধতি বিয়োজিত শিলার চূর্ণ কাছেই পড়ে থাকে। আর এদিকে লিখবে ক্ষয়ীভবন হলো এক গতিশীল পদ্ধতি, ক্ষয়কার্য ও বহনের মাধ্যমে ক্ষয়ীভূত পদার্থ দূরান্তরে অপসারিত হয়। পরের 2 নম্বর প্রশ্ন দেখো, উচ্চ গতিতে নদীর ক্ষয় কাজ প্রাধান্য লাভ করে কেন? এর উত্তর লিখবে উচ্চ গতি বা পার্বত্য প্রবাহে নদী প্রধানত ক্ষয় করে কারণ 1 নম্বর হচ্ছে ভূমির ঢাল। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল খুব বেশি, এর জন্য নদী প্রবল বেগে নিচের দিকে নেমে আসে। 2 নম্বর পয়েন্টে লিখবে প্রবল জলস্রোত। প্রবল জলস্রোতের মাধ্যমে নদী তার উপত্যকাকে ভীষণভাবে ক্ষয় করে। এখানে পার্শ্ব ক্ষয়ের তুলনায় নিম্ন ক্ষয় অনেক বেশি হয়। দ্রুত বেগে প্রবাহিত নদী এই অংশে প্রধানত জলপ্রবাহ ক্ষয়, ঘর্ষণ ও অবঘর্ষ প্রক্রিয়ায় উপত্যকায় ক্ষয় কাজ করে এবং ক্ষয়প্রাপ্ত পদার্থগুলিকে প্রবল স্রোতের মাধ্যমে নিচের দিকে বহন করে নিয়ে চলে। সুতরাং পার্বত্য প্রবাহ বা উচ্চ গতিতে নদীর ক্ষয় কাজ প্রাধান্য লাভ করে। পরের 3 নম্বর প্রশ্ন দেখো, সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন? এর উত্তর লিখবে সব নদীতে বদ্বীপ গঠিত হয় না, কারণ বদ্বীপ গঠনে কিছু শর্ত আছে, যথা 1 পলিরাশির আধিক্য। মোহনায় বিপুল পরিমাণ পলি, বালি, কাদার যোগান থাকলে তা সঞ্চিত হতে থাকবে ও বদ্বীপের বিকাশ ঘটবে। এজন্য সুদীর্ঘ গতিপথ, তীব্র ক্ষয়কাজ, বিস্তৃত অববাহিকা, আর্দ্র জলবায়ু, অনেক উপনদী থাকতে হবে। 2 নম্বরে লিখবে দীর্ঘ প্রবাহ। মধ্য ও নিম্ন প্রবাহ দীর্ঘ হবে,
যাতে নদীর মৃদু স্রোতে সমুদ্রে মেশে, অন্যথায় পলি গভীর সমুদ্রে নিক্ষিপ্ত হয়। নেক্সট 3 নম্বর পয়েন্ট দেবে অগভীর সমুদ্র। মোহনায় মহীসোপানের গভীরতা কম হবে, যাতে পলিরাশি দ্বারা দ্রুত ভরাট হতে পারে। 4 নম্বর শান্ত সমুদ্র। মোহনায় নদীস্রোত ও জোয়ারের প্রাবল্য কম হতে হবে, যাতে পলিরাশি অপসারিত না হয়। 5 নম্বর অধিক লবণতা ও ঘনত্ব। লিখবে মোহনায় সমুদ্র জল যত বেশি লবণাক্ত ও ঘনত্ব হবে, পলি তত দ্রুত থিতিয়ে জমা হতে থাকে। 6 নম্বর পয়েন্ট দেবে সমুদ্রতলের স্থিরতা। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সমুদ্রের জলতলের বৃদ্ধি না হওয়া দরকার, যাতে নবগঠিত নতুন ভূভাগ জলে ডুবে না যায়। পরে 4 নম্বর প্রশ্ন দেখো, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য কী? এর উত্তর লিখবে গিরিখাত ও ক্যানিয়নে ভাগ করবে। 1 নম্বরে লিখবে উচ্চ গতিতে নদীর অধিক নির্ণয় কম্পাস এর ফলে গিরিখাত সৃষ্টি হয়। এদিকে লিখবে উচ্চ গতিতে নদীর কেবলমাত্র নিম্নক্ষয়ের ফলে ক্যানিয়ন সৃষ্টি হয়। 2 নম্বর পয়েন্ট দেবে লিখবে আর্দ্র ও শুষ্ক উভয় পার্বত্য অঞ্চলে দেখা যায় গিরিখাত। আর এদিকে লিখবে কেবলমাত্র শুষ্ক পার্বত্য অঞ্চলে দেখা যায়। 3 নম্বর পয়েন্ট দেবে দিয়ে লিখবে আকৃতি ইংরাজি ভি অক্ষরের মতো। এদিকে পয়েন্ট দেবে এদিকে লিখবে আকৃতি ইংরাজি আই অক্ষরের মতো। 4 নম্বর পয়েন্ট দেবে দিয়ে লিখবে সব গিরিখাত ক্যানিয়ন নয়। এদিকে লিখবে সব ক্যানিয়নই গিরিখাত। 5 নম্বর পয়েন্ট দেবে দিয়ে লিখবে পেরুর ক্যানিয়ন দ্য কলকা নদীর গিরিখাতের উদাহরণ। ক্যানিয়নের ক্ষেত্রে লিখবে কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন এর উদাহরণ। বন্ধুরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।